প্রেমের পাঁচফোড়ন সিজন 2 লিখেছেন আফনান লারা। পর্ব সংখ্যা 6। আর কখনো আপনার ব্যাপার নিয়ে গোয়েন্দাগিরি করব না, আপনার কসম। সরি, আর করব না এমন। বাসায় যাব, আন্টি আর আম্মু তো অপেক্ষা করছে, তাই না? যাব তো। শান্ত ক্যামেরাটা দারোয়ানের হাতে দিয়ে বলল ছবি তুলতে। কি? কিসের পিক? শান্ত মুচকি হেসে আহানার কোমরে হাত রেখে টান দিয়ে কাছে নিয়ে আসলো। তারপর গায়ের থেকে জ্যাকেটটা খুলে দূরে সরিয়ে রেখে দারোয়ানকে বলল এমন ভাবে ছবি তুলতে যেন শান্তর মুখ না ওঠে। আহানা চোখ বড় করে দূরে সরতে গিয়েও পারল না। আহানার কারণ শান্ত ওকে ভালো করে ধরে রেখেছে। দারোয়ান কয়েকটা ছবি তুলে দিল তৎক্ষণাৎ। শান্ত ক্যামেরা হাতে নিয়ে হেসে বলল, পারফেক্ট। এবার এগুলো আমি আহানার বিরুদ্ধে ইউজ করব। আহানা ছবিগুলো দেখে বলল, এটা তো আপনি। তো কথাটা তুমি জানো আর আমি জানি। জ্যাকেট খুলছি কেন? যাতে কেউ আমাকে না চেনে। শান্ত তাচ্ছিল্য হাসি দিয়ে টেবিলের ওপর থেকে জ্যাকেট নিয়ে বিল দিয়ে চলে গেল। আহানা বোকার মতন চেয়ে দাঁড়িয়ে আছে। সে এসেছিল একজনকে ফাঁসাতে, আর এখন সে নিজেই ফেঁসে গেছে। এসব ভেবে কপাল চাপড়াতে চাপড়াতে বেরিয়ে গেল সে। ধুর, আর জীবনে এর পেছনে গোয়েন্দাগিরি করতে আসবো না আমি। এখন যদি মাকে দেখায় এই ছবিটা, না না না, মা তো চিনবে না ওনাকে। মুখ না দেখলেও বডি তো চেনা যায়। সেটাই। এই মেয়ে। আহানা হাঁটা থামিয়ে শান্তর দিকে তাকালো। কই যাচ্ছ তুমি? আপনার কি? কথা সুন্দর মার্জিত ভাবে বলবা, না হলে ছবিটা আন্টিকে দেখিয়ে দেব। মা আপনাকে দেখলেই চিনে ফেলবে, মুখ না দেখলেও চিনবে না, দেখিও। শান্ত গিয়ে কারে বসলো। আহানা মুখ বাঁকিয়ে হাঁটা ধরেছে সোজা। শান্ত ওকে একবার ডাকলোও না। আহানার সেদিকে নজরও নাই, তার মাথায় খালি ঘুরতেছে মা কি চিনবে যে এটা শান্ত? যদি না চেনে, ক্যামেরাটা হাইজ্যাক করতে হবে, না হলে আহানা তুই মস্ত বড় বিপদে পড়তে চলেছিস। শান্ত কার ঘুরিয়ে কিছু দূর গিয়ে থামলো। আবার আহানা দেখলো না, সে এখনো ভাবতে ভাবতে হাঁটতেছে। শান্ত গ্লাস নামিয়ে চেঁচিয়ে বলল, এত ভাবনা দেখিয়ে কারে উঠো, না হলে তোমার চুল ছিঁড়ে তারপর তোমাকে উঠাবো আমি। আহানা চমকে পাশে তাকিয়ে দেখলো শান্ত রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে কারে বসে। আহানা কাছে এসে কোমরে হাত দিয়ে বলল, আপনার সাথে যাব না আমি। আপনি যান। ফাইন, যেও না। কথাটা বলে শান্ত চলে গেল। আহানা মুখ বাঁকিয়ে আবারও হেঁটে চলেছে। শান্ত বাসায় ফিরে ফ্রেশ হয়ে একটা চিপস হাতে নিয়ে বারান্দায় বসে খাচ্ছে, আর কোলে ল্যাপটপ রেখে অফিসের খুচরো কাজ করে যাচ্ছে। চিপসটা ফ্যাট ফ্রি। এখনকার যুগে এসব চিপস খাইলেও লাভ। সন্ধ্যা 7টা বাজতে চললো। আহানার মা চিন্তিত হয়ে এসে শান্ত রুমের দরজায় নক করলো কয়েকবার। শান্ত বারান্দা থেকে এসে দরজা খুলতেই উনি সবার আগে জিজ্ঞাসা করলেন, শান্ত জানে কিনা আহানা কোথায়? আহানার ফোন অফ। ও তো। শান্ত আর কিছু বলল না, সোজা ঘড়ির দিকে তাকালো। 7টা 2 বাজে। শান্ত দেরি না করে এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে কারে উঠতে যেতেই দেখলো দূর থেকে আহানাকে দেখা যাচ্ছে। কোমরে হাত দিয়ে টেরা বেঁকা হয়ে আসতেছে সে। এই মেয়েটা নিজে তো পেরেশানিতে পড়বে, সাথে আমাদেরও ফালাবে। আহানা কচ্ছপের স্পিডে হেঁটে হেঁটে আসতেছে। শান্তদের বাসার গেটের কাছে এসে হাঁপিয়ে ভেতরে ঢুকতে যেতেই দেখলো শান্ত চোখ বড় করে ওর দিকে তাকিয়ে আছে। কি? তখন আমার সাথে আসলে কি হতো তোমার? তুমি জানো আন্টি কত টেনশন করতেছে। আহানা কথার উত্তর না দিয়ে হেঁটে চলতেই শান্ত ওর হাত ধরে আটকিয়ে বলল, এতটা ইরেসপন্সিবল কেন হও তুমি? তুমি যা চাও সেটাই হবে সব সময়। তুমি ভুলে যাও কেন যে কোনো সময় তোমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে? এইটুকু জ্ঞান নেই তোমার?
আহানা তার হাতের দিকে তাকিয়ে হাত ছাড়িয়ে নিল। শান্ত ওর হাতের দিকে চেয়ে দেখলো লম্বাটে লাল দাগ হয়ে আছে ওর হাতে। সত্যি করে বলো, কি হয়েছিল? আপনি যেটা ভাবতেছেন সেটা হয়নি। কারোর সাহস নেই আহানার সাথে বেয়াদবি করবে। আমি আসার সময় পড়ে গেছিলাম, তাই হাতে ব্যথা পেয়েছি, আর কিছু না। কথা শেষ করে আহানা চলে গেল। শান্ত ওর পেছন পেছন আসলো। ওর কি রে আহানা, কই ছিলি তুই? ওই আসলে টিউশনিতে ছিলাম আজ, তাই একটু দেরি হয়ে গেল। কোনো রকম বাহানা দিয়ে সে চলে গেল রুমের দিকে। শান্ত সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে নিজেও রুমে ফেরত গেল। পরের দিন ভোর হতেই শান্ত ঘুম থেকে উঠে সবার আগে তার সূর্যমুখী বাগানটার দিকে গিয়ে একবার ভালো করে দেখে নিল আহানা নেই। এবার শান্তি। বাগানটা ভালো মতন দেখে এসে শান্ত আবার গিয়ে শুয়ে পড়েছে। আবার সকাল 9টা বাজতেই শান্ত ঘুম থেকে উঠে পড়লো, রেডি হয়ে অফিসে যাবে। উঠে বসে চোখ কসলাতে কসলাতে সামনে তাকিয়ে দেখলো তার রুমের সোফায় নওশাদ হাত পা ছড়িয়ে বসে বসে গেমস খেলছে, আর পাশেই বিন ব্যাগে রিয়াজ বসে কার সাথে কথা বলছে, আবার মাঝে মাঝে ফোনে চুমু খাচ্ছে। এ কিরে তোরা এ সময়ে কখন এলি? নওশাদ ফোন থেকে মুখ তুলে কিছুক্ষণ চেয়ে রইল শান্তর দিকে, তারপর সোফার একটা কুশন নিয়ে শান্তর মুখে মেরে দিল। শান্ত কুশনটা মুখ থেকে সরিয়ে বলল, গাইস, এখন এটা বলবা না যে আহানার সাথে আমার কিছু চলে? হ্যাঁ, অবশ্যই চলে। আমরা তো ভাবতাম আহানার সাথে তোর জাস্ট ঝগড়া কারণে বান্দরবন মিট হয়েছে, বাট এখন তো দেখছি মেয়ে বাসা পর্যন্ত পৌঁছে গেছে। মাই গড, তলে তলে এত, আর তুই আমাদের ছিটে ফোটাও জানালি না। শ্যাম অন ইউ। যেটা ঘটেনি সেটা জানিয়ে কি হবে? রিয়াজ ফোনে কথা বলা শেষ দিয়ে শান্তর দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, ঘটছে তো অনেক কিছুই, আর আমরা আজ জানলাম রিয়েলি নওশাদ আমরা শান্তর কিছু হই না। উফ, বললাম তো আহানার সাথে আমার কোনো রিলেশন নাই। ও জাস্ট আমার আব্বুর বেস্ট ফ্রেন্ডের মেয়ে, ব্যাস। হইছে হইছে, আমাদের বোঝাতে হবে না। নওশাদ আর রিয়াজ গাল ফুলিয়ে শান্তদের ডাইনিং রুমের দিকে চলে গেল। শান্ত কুশনটা নিয়ে এখনো বসে আছে বোকার মতো। এই বন্ধুগুলো সব সময় উল্টো পাল্টা বুঝে, আজব ব্যাপার। আন্টি, আজ আসি আমরা, আপনি কিন্তু সময় করে আমাদের বাসায় আসবেন। শান্তর মা আহানার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হাসলেন। ওনাকে বিদায় দিয়ে আহানা আর তার মা তাদের বাসায় ফেরত আসলো। বাসা এসেই আহানা জলদি করে তৈরি হয়ে ভার্সিটির দিকে চলে গেছে। শান্ত ফ্রেশ হয়ে ডাইনিং এ এসেই দেখলো নওশাদ আর রিয়াজ আপেল খাচ্ছে, আর আর চোখে ওকে দেখছে বারবার। শান্ত ওদের পাশে বসে বলল, কি তো তোরা কি চাস এখন? এরকম করে তাকাস কেন? আমরা কিছু চাই না, আমরা জাস্ট বুঝতেছি না তুই আমাদের সাথে আগে সব শেয়ার করতি, আর এখন ইয়া বড় বড় টপিক গোপন করে যাচ্ছিস। দিস ইজ আনট্রাস্টেবল। সূর্য বাসায় ঢুকতে ঢুকতে বলল, রিয়েলি হতাশজনক। আসেন আসেন, আপনারই বাকি ছিল, আপনিও শুরু করেন। তো কি করব আমরা? যাই হোক, এরকম খোঁটা দিতে আসিনি আমরা। রিয়াজের পরশুদিন আংটি বদল, তোরে তো ফোন দিলে তুই ব্যস্ত থাকোস। আজ এখানে এসে বুঝলাম কেন এত ব্যস্ততা। আচ্ছা, আসিস কিন্তু। বিয়ের সব ঠিকঠাক তো রিয়াজ? কার সাথে? নওমি। হে হে শান্ত, আহানাকে নিয়ে আসিস, না হলে কণা তোরে একা পেয়ে চিবাই চিবায় চিবায় খাবে। ভাই, তাহলে আমি আসবো না। এই কণা মেয়েটা অনেক ডেঞ্জারাস। আই মিন গায়ে পড়া স্বভাব, আমার ভালো লাগে না। রিয়াজের চক্করে মাইনকা চিপায় পড়তে হয়েছে আমাকে। আংটি বদলে সেও আসবে নাকি? আরে কি কস? আমার নমির একমাত্র বেস্ট ফ্রেন্ড হলো কণা। কণা তো সবার আগে আসবে। তাহলেই হলো। আমি আমেরিকার ট্রিপে চলে যাব, তাও তোর আংটি বদলে আসবো না। ভিডিও কল দিস, লাইভ দেখে নিব। তা তা হচ্ছে না, সরাসরি আসতে হবে তোকে, না হলে তোরে বাসা থেকে লোক ধরিয়ে উঠিয়ে নিয়ে যাব আমি। তুই জানিস তো কণা আমাকে কি পরিমাণ ডিস্টার্ব করে।
তুই ছেলে হয়ে ওকে ধমক দিতে পারিস না? তোর গায়ে লাগে ওকে ধমক দিলে? তোর গায়ে লাগে ওকে ধমক দিলে? ধমক? কতবার ধমক দিছি, তাতেও যদি ঠিক না হয় তো কি করব আমি? আহারে শান্ত মিয়া নিজের সুন্দর রূপ পাইয়াও বিপদে পড়ছে। যা বের হ তোরা, আমি দেখছি কি করা যায়। শান্ত রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে কার ড্রাইভ করতে করতে ভাবতেছে কি করে রিয়াজকে বোঝাবে যে তার দ্বারা ওর এঙ্গেজমেন্টে আসা পসিবল না, কারণ কণা মেয়েটা ওকে ওর জন্য জাস্ট পাগল, এত পাগল যে শান্তকে একবার দেখলে আর ওর পিছু ছাড়ে না। কেমন কি করবে? আহানা রূপার সাথে আইসক্রিম খাচ্ছে আর হাসতে হাসতে হাঁটতেছে রোডের কিনারা দিয়ে। শান্ত ভাবনার মধ্যে থেকে কার মোড়ে ঢোকালো। ঠিক তখনই কারের সাথে ধাক্কা লেগে আহানা আর একটুর জন্য অ্যাক্সিডেন্ট করতো, তাও ভয়ে আর বাতাসেই দুম করে পড়ে গেছে সে। শান্তর হুঁশ আসতেই কার নামিয়ে ফেললো সে। তারপর নেমে এদিক ওদিক তাকালো, কারোর কোনো ক্ষতি হলো না তো? আহানা নিচ থেকে উঠে দাঁড়িয়ে বলল, চোখ কি আল্লাহ দেয় নাই? শান্ত আহানার কথা শুনে পেছনে তাকালো। আহানা এবার শান্তকে দেখতে পেয়ে চোখ বড় করে বলল, ও, আমার তো ভাবা উচিত ছিল। এই বাদরামি আর কে করতে পারে? আপনি ছাড়া আর কে হতে পারে? আহানা, মেজাজ গরম করবা না আমার। আরে এটা শান্ত না? ও মাই গড! রূপা থাম, আমাকে কথা বলতে দে। আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না? এমনিতেও মেজাজ গরম, আমার মেজাজ আরো বিগড়াবা না। কেন, কি করবেন? শান্ত আর কিছু বলল না। কারে উঠে বসতেই রূপা চিল্লাইতে চিল্লাইতে বলল, শান্ত ভাইয়া প্লিজ, ওর কথা কিছু মনে করবেন না। ওর মাথায় তো শুকনো গোবর ঠাসা আছে, আমার সাথে কথা বলুন না প্লিজ। শান্ত ভ্রুকুচকে বলল, তোমাকে একটা অ্যাডভাইস দেই, তোমার বান্ধবীকে একটু মানুষের মতো মানুষ করো। এরকম ঝগড়ায় লেগে থাকলে কবে না জানি মাথা ফেটে মরে যায়। কথাটা শুনতে পেয়ে আহানা কাছে এসে বলল, কি বললেন আপনি? আমার মাথা ফেটে আমি মরে যাব? তুই মরবি দেখিস। নাউজুবিল্লাহ। আহানা, এসব কি বলিস তুই? কথার ছিরি তোর, কার সাথে কি বলতেছিস? শান্ত চলে গেছে ততক্ষণে। রূপা আহানাকে ঝাঁকিয়ে বারবার জিজ্ঞেস করতেছে, আহানা এরকম করে কথা বলে কেন শান্তর সাথে? আহানা কিছু না বলেই হাঁটা ধরলো উল্টো দিকে। শান্ত অফিস রুমে এসে বসতেই কল আসলো সূর্যের। হ্যাঁ বল সূর্য। আমরা এখন রিয়াজের বিয়ে শপিং করতে এসেছি, আই মিন আংটি বদলে। তুই আসবি? ধুর, কিছু ভাল লাগে না আমার, তোরা কর শপিং। তুই এখনো কনাকে নিয়ে ভাবছিস? আচ্ছা শোন, এক কাজ কর, কনাকে বলিস তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাহলেই তো হলো। আর ও বিশ্বাস করবে। আহানাকে নিয়ে আসিস, বলিস আহানা তোর হবু বউ, তাইলেই হয়। আমাকে ভূত ধরে নাই, আর আহানা রাজিও হবে না। এত বড় মিথ্যার দরকারও নাই। ফাইন, আসিস না পরশু, রিয়াজ তোকে কাঁচা গিলে খাবে, দেখিস। কথাটা বলে সূর্য লাইন কেটে দিল। শান্ত অনলাইনে একটা গিফট চুজ করে অর্ডার করে দিয়েছে। রিয়াজের আংটি বদলে দিন দিবে ওকে। কথা হলো কণার থেকে রক্ষা পাবে কি করে। সূর্য যে বুদ্ধিটা দিল তাদের কাজ হবে, কিন্তু আমি রাজি না। আর ওই আহানা এখন অফারটা দিলে ভাব দেখাবে প্রচুর, ঝগড়া শুরু করে দিবে। আর তার ওপর আমার হবু ওয়াইফের অভিনয় ও কখনোই কেনই বা করতে যাবে? সারাদিন ধরে অফিস থেকে শান্ত ভাবলো কি করে কি করবে। সন্ধ্যা 6টার দিকে বাসায় ফিরতেই দেখলো নিতুর রুমে আহানা নিতুকে পড়াচ্ছে। শান্ত রুমে এসে ফ্রেশ হয়ে ডাইনিং এ বসে খাবার খেতে খেতে ভাবলো কনার জ্বালানো থেকে আহানার সাথে ঝগড়া করব, সেটাই বরং ভালো হবে। শান্ত খাওয়া শেষ করে সোফায় বসে আহানাকে ডাক দিল। আহানা শুনেও না শোনার ভান করে নিতুকে পড়াচ্ছে। আপু, ভাইয়া তোমাকে 3বার ডাকছে এই নিয়ে। হুম শুনলাম, তুমি পড়ো, আমি এখন ব্যস্ত তাই যাব না। শান্ত তো নিজের রাগ কন্ট্রোল করার সব চেষ্টা করছে। এরকম ভাবোয়ালি মেয়ে সে আর দুটো দেখেনি। এক দেখেছে স্যাসরা কণাকে, আর এক দেখতেছে এই আহানাকে, যেভাবে ফ্যাক্টরি খুলে বসে আছে। মেয়েরা শান্তর জন্য পাগল হয়ে যায়, আর এই মেয়েকে দেখো, ঘুরেও তাকায় না এই মেয়ে। আহানা নিতুকে বাংলা প্রতিশব্দের কয়েকটা উদাহরণ লিখতে দিয়ে উঠে এসে কোমরে হাত দিয়ে বলল, কি সমস্যা? গরুর মতো ডাকতেছেন কেন?
আমি গরু? তাইলে তুমি গাভী। আমি গাভী? কি বললেন আপনি? আমাকে এত বড় কথা বলে অপমান করতে পারলেন? আমাকে যে গরু বললা সেটা অপমান হলো না? গরু তো ঠিক আছে, গাভী কি রকম শোনায়? আপনার নিজের বিবেকে প্রশ্ন করে দেখেন একবার। ছি ছি, আমার ইজ্জত একটু রাখলো না। শান্ত গালে হাত দিয়ে ভাবতে লাগলো যে গাভীই তো বলল, জাস্ট তাই বলে এমন সিন ক্রিয়েট করার কি আছে? এটা বুঝি অপমান হলো? আহানার রাগ বেড়ে যাচ্ছে দ্রুত গতিতে। হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে মারবে। আর এক লেভেল পার হয়ে গেলেই কথা হলো শান্তকে মেরে নিজের মার খাওয়ার শখ নেই বলে আহানা ঠান্ডা ঠান্ডা হয়ে বলল, কিসের জন্য ডেকেছেন সেটা বলেন। আসো না, আমার পাশে বসো। আহান্না তো মনে হয় আকাশ থেকে দুম করে মাটিতে এসে পড়েছে। কান কি ঠিক আছে ওর? ভুল শুনলো নাকি স্বপ্ন দেখছি সে স্বয়ং শান্ত কিনা ওকে পাশে বসতে বলছে? আঙুল নিয়ে কান গুটিয়ে তারপর চোখ ডলে আবারও তাকালো সে। শান্ত ভ্রু কুঁচকে আহানার কাণ্ড কারখানা দেখে যাচ্ছে। শেষে হালকা করে নিঃশ্বাস ফেলে বলল, সত্যি সত্যি বসতে বললাম, এত ঢং করার কিছু নাই। আহানা কেন জানি সন্দেহ সন্দেহ হচ্ছে, যার কারণে সে শান্ত থেকে সবচেয়ে দূরে যে সোফার সিট আছে সেখানে গিয়ে বসে পড়েছে। শান্ত ওর দিকে ফিরে বলল, কাল বাদে পরশুদিন আমরা সব চাইতে প্রিয় বন্ধু রিয়াজের আংটি বদল, তো আমি সেখানে যেতে চাই। তো জান, আমি কি ধরে রাখছি নাকি? পুরো কথা তো শুনবা। সেখানে রিয়াজের যার সাথে বিয়ে হবে, আই মিন নওমি, সেই নওমির একটা বেস্ট ফ্রেন্ড আছে, নাম কণা। কণা আমাকে অনেক ডিস্টার্ব করে। আচ্ছা তাহলে সে কাটা দিয়ে কাটা তোলে। শান্তর চরক মাথা চরক গাছ। উঠে এসে দু হাত দিয়ে আহানার গলা টিপে ধরে ওকে সোফার সাথে লাগিয়ে ধরতে মন চাচ্ছে, কিন্তু না, নাই। মামার চেয়ে কানা মামা ভালো। শান্ত দুহাতে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, তোমার থেকে আমার একটা হেল্প লাগবে। কি? তুমি আমার সাথে পরশুদিন যাবে অনুষ্ঠানে। কি জন্যে? আমার আর কাজ নেই, পরশুদিন আমার ভার্সিটিতে যেতে হবে, পারবো না আমি। তার উপর বিকাল থেকে টিউশনি হইছে হইছে আর কিছু আছে। আবার 6টা থেকে 7টা নিতুকে পড়ানো পর আর কোনো কাজ নেই। ভেরি গুড। আংটি বদল সন্ধ্যাতেই হবে। তুমি তাহলে যাচ্ছ আমার সাথে? না, যাব না। আমি কেন যাব? আপনার মতো ঝগড়ুটে একটা লোকের সাথে আমি কেন যাব? কেন যাবে? আচ্ছা ভাবতে দাও। ভাবলাম, তোমার আর আমার তোলা ছবিটা মনে হয় এবার প্রয়োগ করার সময় এসে গেছে। আহানা ঢোক গিলে উঠে দাঁড়িয়ে চুপচাপ শান্তর মায়ের রুমের দিকে ছুটল। রুমের মাঝখানে এসে বক 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 করে শান্তর নামে একগাদা নালিশ করলো সে। তারপরেও শান্তর মায়ের কোনো সাড়া না পেয়ে এগিয়ে এসে দেখলো শান্তর মা হুইল চেয়ারে বসা অবস্থায় বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন। আহানা কপাল চাপড়াতে চাপড়াতে পেছন ফিরতেই দেখলো শান্ত ক্যামেরাটা হাতে নিয়ে ঘোরাচ্ছে। দেখুন, আপনাকে আমি ভয় পাই না। এই ছবি দেখে মা চিনে যাবে এটা আপনি। ওকে, তাহলে চলো সামনাসামনি আন্টিকে দেখাই ছবিটা, তারপরে দেখি উনি কি বলেন। আহানা নিতুর রুম থেকে ব্যাগটা নিয়ে চলে যেতে যেতে বলল, আমার বয়েই গেছে আপনার হেল্প করার। বাসা থেকে বেরিয়ে আহানা রিক্সা নিল না, হেঁটেই চললো। ভাড়া যেটা আছে সেটা দিয়ে কাল ভার্সিটিতে যাবে। কোনো মতে বাসায় পৌঁছে গেল সে। তখন 7টা 13 বাজে। হাঁপাতে হাঁপাতে এক গ্লাস পানি খেয়ে হাতের ব্যাগটা বিছানায় রেখে বলল সে, মা, মুড়ি আর বিস্কিট আনতে আনতে বললেন, তোর কি কোনো ছেলেকে পছন্দ? আহানা ভূত দেখার মতো মুখ করে মায়ের দিকে চেয়ে আছে। তারপর থতমত খেয়ে বলল, কই না তো। তাহলে শান্ত যে বলল তোকে নাকি কোন ছেলের সাথে রেস্টুরেন্টে দেখেছে, ছবি নিয়েও কি সব বলছিল? শান্ত হারামি, তোরে আমি কেটে টুকরো টুকরো করে পাটায় বেটে কিমা বানাবো। ও, উনি তো আন্দাজেও কথা বলেন। শোন আহানা, এসব নিয়ে তোকে বলি একটা কথা। এতদিন আমি ভাবতাম হয়তো শান্ত আর তার মাকে কখনো খুঁজে পাবো না, তাই আশা করতাম তোর জন্য যেন একটা ভালো ছেলে পাই। কিন্তু যখন শান্তকে পেয়ে গেছি, তো আমি নিশ্চিত বিয়ে হলে তোর শান্তর সাথেই হবে। তাই অন্য কারোর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হোস না, কেমন? এসব কি বলো তুমি? আমি
আমি তাও বিয়ে করব ওই ঝগড়ুটেটারে? দরকার হলে বিয়ের দিন পালাবো, তাও ওরে বিয়ে করে জীবন নষ্ট করব না। সারাদিন খালি ঝগড়াই করে। আহানা মুড়ির বাটি নিয়ে আরেকদিকে ফিরে বসলো। মা কাছে এসে আহানার সামনে বসে বললেন, শান্ত কিসের ছবির কথা বলছিল রে? তুই কি সত্যি সত্যি প্রেম টেম করতেছিস? এটা কিন্তু ঠিক না আহানা। আমরা দুই পরিবার মিলে ঠিক করেছিলাম তোদের বিয়ে দেব, আর তুই কিনা বাড়া ভাতে ছাই দিতে চাচ্ছিস। মা শোনো, আমি ওই শান্তকে বিয়ে করব না, ব্যাস। শুনে রাখো কথাটা। এখন ভাত দাও, ভাত খাবো। মুড়িতে পেট ভরে নাই আমার। মা রান্নাঘর থেকে আলু ভর্তা আর খালি ভাত এনে দিল। আহানা মুখ বাঁকিয়ে বলল, আর কিছু নাই? আর কি পোলাও থাকবে? মাসের কয় তারিখ খবর আছে তোর? এই আলুটাও আমি পাশের বাড়ি থেকে ধার করে এনেছি। বলেছিস না চাকরি খুঁজবি, টিউশনির টাকাতে তো চলে না আর। কেন, তোমার সান্ত্বনা বললো তোমার সব ফেরত দিয়ে দেবে। সেটা যেদিন ফেরত দিবে সেদিন বললেই তো আনা যায় না। কত বড় ব্যাপার। তুই বরং চাকরি খোঁজা শুরু কর। শোনো মা, আইএ পাশের সার্টিফিকেট দিয়া এই জামানায় কোনো চাকরি পাওয়া যায় না, তাও আমি চেষ্টা করে যাচ্ছি। সামান্য বেতনের হলেও হবে। আহানা আলু ভর্তা দিয়ে কোনো রকম ভাত খেয়ে শুয়ে পড়লো। পরের দিন ভোর হতেই আম পাতা হাতে করে সে হাঁটা ধরেছে। মা পাতিল সব নিয়ে পুকুরে ঘাটের দিকে যাচ্ছেন। এগুলো মেজে তারপর ভাত বসাবে। এতদিন শান্তদের বাসায় থাকায় এগুলো মাজা হয়নি। আহানা ভাত খেয়ে তারপর ভার্সিটিতে যাবে। আহানা এখনো হেলে দুলে হেঁটে যাচ্ছে। হঠাৎ ওর মনে হলো সে শান্তকে দেখেছে। শান্ত পকেটে হাত ঢুকিয়ে গলির ভেতরের দিকে যাচ্ছে। নিশ্চয়ই আমাদের বাসায় যাচ্ছে, কিন্তু কেন? আহানা তড়িঘড়ি করে হাতের আম পাতা ফেলে দৌড় দিয়ে শান্তর সামনে গিয়ে দাঁড়ালো। শান্ত পকেট থেকে হাত উঠিয়ে সেটা গুটিয়ে নিয়ে বলল, লাস্ট টাইম বলতেছি, আমার সাথে কাল রিয়াজের আংটি বদলে যেতে রাজি হও, না হলে এখন পিক আমি আন্টিকে দেখাতে যাচ্ছি। দেখান, আমার মা আপনাকে ঠিকই চিনে ফেলবে। শান্ত আহানার কথাটা তাচ্ছিল্য করে হেঁটে চলল। আহানা ঢোক গিলে কপালে ঘাম মুছতে মুছতে সেও আসতেছে। আহানার মা পাতিল সব মেজে হাতে নিয়ে বাড়িতে ঢুকতেছিলেন, তখনই শান্তকে দেখে থেমে গেলেন তিনি। তারপর মুচকি এসে বললেন, কখন এলে বাবা? শান্ত গম্ভীর গলায় বলল, আন্টি আপনাকে আমি বলেছিলাম না আহানাকে দেখে শুনে রাখবেন। এখন দেখেন, আহানা একটা ছেলের সাথে রেস্টুরেন্টে গেছে, ছবিও তুলেছে। মা চোখ বড় করে এগিয়ে এসে ছবিটা দেখতে চাইলেন। শান্ত ক্যামেরা থেকে ছবি তার ফোনে নিয়ে এসেছিল। ছবিটা বের করে দেখালো সে আহানার মাকে। মা, বিশ্বাস করো, এটা উনি। আমাকে ফাঁসাচ্ছেন। কি বলিস এসব? এটা তো দেখি এটা তো দেখি অন্য ছেলে। আহানা মনে হয় শক খেয়েছে। এরকম অবস্থা এগিয়ে এসে বলল, না মা, এটা উনি। ভালো করে দেখো, শান্ত না এটা। দেখ, গায়ে অন্য জামা। এরকম তো শান্তকে কখনো বের হতে দেখিনি। ও তো সবসময় জ্যাকেট পরে বের হয়। শান্ত দাঁত কেলিয়া চেয়ে আছে আহানার দিকে। মা আহানার দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে থেকে শান্তকে বললেন, ভেতরে আসো বাবা, আর তুইও আয় বেয়াদব। আহানা মাকে বোঝাতে এক কদম ফেলতেই শান্ত ওকে আটকে ফেলল। আর কি চান আপনি? তুমি রাজি হয়ে যাও, তাহলে বলবো ছবির ছেলেটা আমি। আহানা কিছুক্ষণ চুপ হয়ে থেকে ভেবেচিন্তে বলল, ঠিক আছে, তাহলে কাল অনুষ্ঠান শেষ হলেই আমি আন্টিকে বলবো ছেলেটা আমি। আপনাকে বিশ্বাস করি না আমি। এখন বলতে হবে, না হলে অনুষ্ঠান শেষ হলে বলবেন ছেলেটা অন্য কেউ। আমি যদি এখন বলি ছেলেটা আমি, তাহলে উনি যে কাল আমার সাথে আংটি বদলে যাবা, তার কি গ্যারান্টি? আমি জানি না, আমার মাথা ঘোরাচ্ছে। আপনি ভাবুন, আমিও আপনাকে বিশ্বাস করতে পারছি না, আর আপনিও আমাকে বিশ্বাস করতে পারছেন না। আন্টি, হ্যাঁ বাবা বলো। আন্টি, আমি এই ছেলেটার খোঁজ বের করছি, আপনি আহানাকে কিছু বলবেন না, কেমন? আহানা মনে মনে শান্তকে গালি দিয়ে যাচ্ছে। মা ওকে এক ধমক দিয়ে বললেন চা বসাতে। শান্ত মানা করে বলল, তার কাজ আছে, সে এখন চলে যাবে। এটা বলে সে চলে গেল। আহানা ভয়ে মায়ের দিকে তাকাচ্ছে না। মুখটা কোনো মতো ধুয়ে বাচ্চাদের পড়াতে চলে গেল সে। 24টা বাচ্চার একটা ছোট্ট স্কুল চালায় আহানা। সবাই 100 করে দেয় মাসে, তারাও গরিব। এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য নেই তাদের। তো এখন আহানা তাদের পড়াচ্ছে মনোযোগ দিয়ে। এর মধ্যে ঘটে গেল বিপত্তি।
রতন তার কিছু দলবল নিয়ে এসে বাচ্চাদের সাথে বসে পড়েছে। আহানা চোখ রাঙিয়ে ওনাদের বলল, এখান থেকে চলে যেতে। রতন হেসে বলল, জায়গা কি তোমার বাপের নাকি? আমার মন চাইছে বসছি, কি করবা? আহানা বাচ্চাদের ছুটি দিয়ে ব্যাগ হাতে নিয়ে হেঁটে চলতেই রতন ওর সামনে গিয়ে দাঁড়ালো। আহানা পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে বলল, কতদিন ছুটি দিয়ে দিবা? আমি তো প্রতিদিন আসবো জানেমান। আহানা আর কিছু বলল না, বললেই তিল থেকে তাল হয়ে যাবে, তাই সে পাশ কাটিয়ে চলে গেল। বাসায় এসে ব্যাগ ছুঁড়ে মারল বিছানায়। মা ভাত বাড়তে বাড়তে বললেন, আবারও রতন জ্বালিয়েছে। মা ভালো করেই জানেন রতনী সবসময় এমন এমন কাজ করে যাতে আহানার মেজাজ বিগড়ে। তারপর সে বাসায় ফিরে আহানার মাথায় হাত দিয়ে বিছানায় বসে বলল, আর কত সহ্য করব আমি? তাই তো বলছি চাকরির একটা খোঁজ, তাহলে আর তোকে বেশি দেখবে না, জ্বালাবেও কম। তাই তো মনে হয় করতে হবে। আহানা আজ আর ভার্সিটিতে গেল না। সারাদিন টই টই করে চাকরি খুঁজে গেল, কিন্তু আর তার যোগ্যতা দিয়ে কোনো চাকরি পাচ্ছে না সে। যদি ইন্টারমিডিয়েটে A+ পেত তাও হয়তো, আর তাও হতো। আর তার তো গ্রেড ছিল A গ্রেড, যার কারণে চাকরি ধারের কাছেও নেই সে। মন খারাপ করে হেঁটে বাড়ি ফিরছিল সে, হঠাৎ মনে হলো শান্তর অফিসে যাবে যদি চাকরি পায়। কিন্তু শান্ত তো ওকে দেখলেই শুরু করবে খোঁচানো, কি করা যায়? আর সেদিন শান্তকে ফোনে কথা বলতে শুনেছিল, তাদের নাকি একটা সহকারী অ্যাসিস্ট্যান্ট লাগবে, যে ক্লায়েন্টদের সাথে সব মিটিং অ্যাটেন্ড করবে সহকারী হিসেবে। আমি যদি ছদ্মবেশেও যাই তাও তো আওয়াজ শুনে চিনে ফেলবে। ধুর, এই আশাও গেল। এক কাজ করলে কেমন হয়? অফিসে যে চাকরিতে ঢুকলো, আর ইন্টারভিউ তো আর শান্ত নিবে না, তাইলেই তো হয় কেউ চিনবে না আমাকে। জলদি করে বোরকা একটার ব্যবস্থা করে নিতে হবে। আহানা দৌড়ে বাসায় ফিরে গেল। খুঁজে খুঁজে একটা কালো বোরকা পেল সে। ইন্টারে পড়ার সময় রতন অতিরিক্ত জ্বালাতো বলে আহানা এই বোরকা পরে বের হতো সব সময়। তো যেমন ভাবা তেমন কাজ, বোরকা পরে সে শান্তিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর সামনে এসে হাজির। গুনে গুনে 12 তলায় একটা দালান। আহানা দারোয়ানকে জিজ্ঞেস করলো, মেইন ফ্লোর কোনটা? উনি বললেন, শান্ত যে ফ্লোরে থাকে সেটা হলো 9 তলায়। আহানা তাই হিজাব ঠিক করে লিফটে গিয়ে দাঁড়াতেই 440 ভোল্টের একটা শক খেলো। তার পাশেই শান্ত আর তার পিএ উষা দাঁড়িয়ে কথা বলতেছে। আহানার মন চাচ্ছে লিফট থেকে লাফ দিয়ে মরে যেতে। শান্ত ফোনের দিকে তাকিয়ে উষাকে বলছে, আজ সে 6টার আগেই বাড়ি ফিরে যাবে। কথাটা বলে সে আহানার দিকে তাকালো। পরনে কুচকুচে কালো বোরকা, ইয়া বড় হিজাব, মুখ তো দূরের কথা, চোখও দেখা যাচ্ছে না। শান্ত চোখ নামিয়ে ফোন কানে ধরে বেরিয়ে গেল লিফট থেকে। আহানাও বের হয়ে গেল ওদের সাথে। উষা অনেকক্ষণ ধরে খেয়াল করছে আহানা ওদের পিছু পিছু আসতেছে। উষা থেমে গিয়ে আহানাকে বলল, কিছু লাগবে আপনার? আহানা হালকা কেসে গলা মোটা করে চেষ্টা করলো, বলল, আমি আসলে ক্লায়েন্টদের সাথে মিটিং অ্যাটেন্ড করতে যে অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছেন আপনারা, আমি সেটার ইন্টারভিউ দিতে এসেছি। ও তাহলে সোজা গিয়ে ডান পাশের কেবিনে সিরিয়ালে বসুন, আমি আসতেছি। আহানা মাথা নাড়িয়ে ছুটলো সেদিকে। শান্ত চলে গেছে তার অফিসের রুমের দিকে। উষা শান্তকে কফি দিয়ে এসে ইন্টারভিউ নিতে এসেছে। একটা চেয়ার টেনে বসে বলল, মিনিমাম BA পাশে হতে হবে এবং ইংরেজিতে দক্ষ হতে হবে, আর কথা মার্জিত হতে হবে। যারা যারা এসব কিছু যোগ্য তারা যেন এক এক করে আসে। আহানা থ হয়ে বসে আছে। একে সে BA পাস না, আরেক তো ইংরেজি বলায় মোটামুটি বলতে পারবে, সমস্যা না। ছোট থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছে সে। বাবা যখন মারা যায় তখন সে ক্লাস 9-এ পড়তো। তারপর থেকে আর সে বাংলা মিডিয়ামে পড়েছে, কারণ মায়ের কাছে এত টাকা ছিল না যে তাকে ইংলিশ মিডিয়ামে পড়াবে। তাই বলতে গেলে ইংরেজিতে ভালোই পারদর্শী আহানা। কথা হলো BA পাস নিয়ে। আহানা মুখের পর্দা উঠিয়ে উষার কাছে এসে ভ্যাত করে কেঁদে দিল। বলল, আমার সব ঠিক, তবে BA পাস ঠিক নেই, আমি IA পাস।
আই পাস আর অনার্সের ছাত্রী, প্লিজ আমাকে চাকরিটা দেন। আরে আরে, মগের মূল্যক নাকি, এমন করে চাকরি পাওয়া যায় না, আপনি প্লিজ যান না, প্লিজ আমাকে চাকরিটা দেন। আমার 3টা বাচ্চা না খাইয়া আছে, কি এ বয়সে 3টা বাচ্চা? আপনি প্লিজ অন্য কোথাও দেখুন। অন্য কোথাও যাব কি করে আমি? এই কোম্পানির অনেক নাম ডাক শুনেছি, আপনারা নাকি যোগ্যতা দেখে চাকরি দেন, তো আমার তো ভালো আই আর বিয়ের মধ্যে তফাৎ চলবে। আমার তো খালি আই আর বিয়ের মধ্যে তফাৎ। আহা, আপনি বুঝতেছেন না, এভাবে চাকরি পাওয়া যায় না। এখন আপনাকে চাকরি দিলে অন্যদের সাথে বেইমানি করা হবে। আপনি প্লিজ অন্য কোথাও ট্রাই করুন, আমাদের সময় নষ্ট করবেন না। প্লিজ রিকোয়েস্ট রাখুন আমার। 1 মিনিট, স্যার ফোন দিয়েছে। হ্যালো স্যার, কি সমস্যা? এত চেঁচামেচি শোনা যাচ্ছে কেন? কি হয়েছে? স্যার, একটা মেয়ে এসে চাকরির জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানতেই চাচ্ছে না। তার নাকি 3টা বাচ্চা না খেয়ে আছে। ওনার যোগ্যতা কত দূর? স্যার, সব ঠিকঠাক, তবে আই পাস, বিএ পাস না। ইংলিশে কথা বলতে বলো। দেখো তো, স্পিডে বলতে পারে, তারপর নাও। স্পিডে বলতে পারে নাকি? কত স্পিডে বলতে পারে, তারপর নাও। ওকে স্যার। আহানা চোরের মতন উষার মুখের দিকে চেয়ে আছে। শয়তানটা কি বলছে কে জানে। উষা ফোন রেখে আহানাকে বলল ইংরেজিতে নিজের পরিচয় দিতে। আহানা বড় করে একটা শ্বাস নিয়ে ফটর ফটর করে ইংরেজিতে নিজের পরিচয় দিতে লাগলো। মাই নেম ইজ সুহানা ইয়াসমিন। আই অ্যাম ম্যারিড। আই হ্যাভ 2 চিলড্রেন। মাই হাজব্যান্ড হ্যাজ লেফট মি। 1 মিনিট, তোমার সার্টিফিকেটে লেখা আহানা, তাহলে নাম সুহানা হলো কেমনে? আসলে সার্টিফিকেটে সুহানার জায়গা আহানা লিখে ফেলেছে। কম্পিউটারের লোকটা পরে ঠিক করতে 500 টাকা চাইছিল বলে ঠিক করায়নি। আপনারা আমাকে সোহানা ডাকিয়েন। ওকে ডান, তোমার কথা আমার ভালো লাগছে। তোমার চাকরি কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ। 1 মিনিট ম্যাম, তাহলে আমার কি দোষ করলাম? আমাদের তো ফ্যামিলি আছে, আমরাও ইংরেজিতে পারদর্শী। আহানা ভ্রু কুচকে ছেলেটার দিকে চেয়ে বলল, তো আমরা কি তোমার কি আমার মতো 3টা বাচ্চা আছে? তোমারও কি তোমার বউ ছাইরা দিছে? আজব সাজব কথা কয়। ছেলেটা মুখ বাঁকিয়ে চলে গেল। ওকে সোহানা, তুমি এখন চলো, স্যারের সাথে কথা বলবে। আহানার কাশি উঠে গেল উষার কথা শুনে। কাশতে কাশতে বলল, আমার না ভয় করে। আমি আসলে, আরে কিছু হবে না। আর চাকরি, এটাতে তো তোমাকে সারাক্ষণ স্যারের সাথে এদিক ওদিক যেতে হবে। স্যারের তো ক্লায়েন্ট পার্টনার তুমি এখন থেকে। আহানা কথাটা শুনে দেওয়ালের সাথে লেগে গেছে। কি বলতেছে এই মেয়েটা? আমি তো ভেবেছিলাম একা আমি গিয়ে ক্লায়েন্ট সামলাবো, এখন দেখি আমার সাথে উনিও যাবেন। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কি চলো। উষা আহানার হাত মুঠো ধরে হেঁটে চলছে। আহানা কি করবে, কি করে পরিস্থিতি সামলাবে সেটার মার প্যাচ বের করছে। উষা করিডোর পেরিয়ে সবার শেষে একটা রি বিরাট অফিস রুম আছে, সেখানে গিয়ে দাঁড়ালো। দরজার নক 4বার করে বলল, স্যার আসবো? শান্ত ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে বলল, আসতে। উষা ভেতরে ঢুকে বলল, স্যার, ওই ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করার জন্য আপনার নিউ পার্টনারকে এনেছি, ওকে কি ডাকবো? হ্যাঁ ডাকো। সোহানা? শান্ত চমকে দরজার দিকে তাকালো। সোহানা নামটা ওকে মনে হয় গলা ধরে বলতেছে। সোহানা না, এটা হবে আহানা। শান্ত থ হয়ে দরজার দিকে চেয়ে আছে। আহানা পা টিপে টিপে ভেতরে ঢুকলো। সে একটা কথা ভালো করে ঠিক করে নিয়েছে, আর সেটা হলো মুখ খুলবে না। মুখ খুললে শান্ত ওকে চিনে ফেলবে, কোনো কথা বলবে না। শান্ত ভ্রু নাচিয়ে বলল, বোরকা? উষা আহানাকে খোঁচা দিয়ে বলল, মুখ থেকে পর্দা সরাতে। আহানা মাথা নাড়িয়ে না জানালো। শান্ত আবার ল্যাপটপে মন দিয়ে বলল, উষা, 2 কাপ কফি নিয়ে এসো, একটাতে চিনি বেশি আর একটা উইথাউট সুগার। ওকে স্যার। আহানা ঢোক গিলে রোবটের মতো রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে। দোয়া দরুদ সব পড়া শেষ তার। উষা রুম থেকে বেরিয়ে যেতে শান্ত চোখ তুলে তাকালো আহানার দিকে।
শান্তর এই চাহনি দেখে আহানা মনে হয় এখনই মরে যাবে। শান্ত আর চেয়ার থেকে উঠে এগিয়ে আসতেছে এদিকে। আহানা ভয়ে এদিক ওদিক তাকালো, তারপর ভাবলো না, এমনি হয়তো কথা বলার জন্য আসতেছে। এদিকে শান্ত সোজা গিয়ে দরজা লক করে ফেললো। এটা দেখে আহানার ভয় এবার চরম শিখরে। শান্ত আহানার একদম কাছে এসে দাঁড়ালো। এবার আহানা কাঁপতে কাঁপতে চেয়ারে একটা টেনে বসে পড়েছে। ততক্ষণে শান্ত মুচকি হেসে টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, তারপর টাই টানতে টানতে বলল, কি ব্যাপার আহানা? সরি সরি সুহানা ম্যাডাম, আমাকে এত ভয় পেলে চলবে? আমার সাথে তো আপনার এখন থেকে সব মিটিং অ্যাটেন্ড করতে যেতে হবে। আহানা মাথায় হাত দিয়ে চুপ করে আছে, শেষমেশ ধরা খেয়ে গেল। কথা হলো গিয়ে চিনল কি করে? শান্ত আহানার মাথার থেকে হিজাবটা টান দিয়ে উঠিয়ে বলল, তোমাকে চিনতে আমার কোনো সার্টিফিকেট লাগবে না, বুঝছো? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। একদিনে তোমার গায়ের ঘাম, তোমার হাঁটার চলা, তোমার মোস্ট ইম্পর্টেন্ট তা হলো তোমার পায়ের বড় তিলটা। ওটা দেখে আমি শিওর হলাম এটা সুহানা নয়, আহানা। আহানা এখনো নিচের দিকে তাকিয়ে আছে চুপ করে। আগে বলো, এরকম বেশি আসছো কেন? কি হয়েছে? এত নাটকের মানেটা কি? আহানা ভ্রু কুঁচকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, চাকরির দরকার, কিন্তু কোথাও পাচ্ছিলাম না বলে এখানে এসেছি। আপনি তো আমাকে দেখলে খোঁচাতেন, তাই এমন বেশে আসছি। আর দেখেন সেই খোঁচাচ্ছেনই। চাকরি দরকার মানে কি করবা টাকা দিয়ে? সংসার কি আপনি চালান? আমি একা চালাই। টাকা দিয়ে কি করব? নুন আনতে পান্তা ফুরোয়, আর আপনি বলতেছেন কি করব? এতদিন পর আপনার পরিবারের সাথে আমাদের দেখা হয়েছে, আমাদের অবস্থা সম্পর্কে সবটা জেনেও আপনি কোন মুখে জিজ্ঞেস করেন যে টাকা দিয়ে কি করব? নাচবো? খুশি? আমি জাস্ট জিজ্ঞাসা করেছি, তাই বলে এত হাইপার হচ্ছ কেন? তোমার চাকরি করতে হবে না, তোমার সংসার আমি চালাবো। ঢং করার দরকার নেই, আপনার হেল্পের কোনো দরকার নাই আমাদের। আমি এই চাকরিটাও করব না। কি ব্যাপার, ভেতর থেকে দরজা লক কেন? স্যার, কোনো সমস্যা হয়েছে কি? আহানা উষার কথা শুনতে পেয়ে টেবিলের ওপর থেকে হিজাবটা নিয়ে পড়তে পড়তে দরজা খুলে বেরিয়ে চলে গেল। উষা চিন্তিত হয়ে ভেতরে ঢুকে বলল, কি হয়েছে স্যার? কিছু না, জাস্ট ফরগেট ইট। আহানা যেতে যেতে পথেই কেটে দিল। এই লোকটার কাছে আমরা ভালো আছি নাকি খারাপ আছি সে ব্যাপারে কোনো কিছু যায় আসে না। টাকা দিয়ে কি করব? মানে কি করে টাকা দিয়ে কি করব? মানে কি করে এটা বললো আমাকে? আমাদের অবস্থা কি দেখে না? না খেয়ে মরবো, তাও এই অফিসে আমি চাকরি করব না। বেয়াদব একটা, শুধু শুধু সময় নষ্ট করছে আমার। আহানা বাসা ফিরতেই দেখলো মা দরজা খুলে ওর জন্য দাঁড়িয়ে আছে আগে থেকেই। আহানা কিছু না বলে ভেতরে চলে গেল। কি রে, চাকরি পেলি? চাকরি তো আর হাতের মোয়া না যে পেয়ে যাব। আর তোমার ওই শান্ত বলল, আমার আবার টাকা কিসের দরকার? টাকা দিয়ে কি করব এসব বলল আমাকে। শান্ত ওকে পেলি কই? আর ওর এসব বলল মানে? বাদ দাও, কেমন পরিবারের ছেলে উনি, আমাদের অবস্থা তো নিজের চোখে দেখেছে। তাও বলে আমার টাকা কেন দরকার, কেন চাকরি খুঁজতেছি এসব বলল আমায়। আরে হ্যাঁ, আমার তো মাথায় আসেনি, তুই তো শান্তর অফিসেই কাজ করতে পারিস, তোমার মাথা ঠিক আছে? এত অপমানিত হয়ে এলাম, আর তুমি বলতেছো ওই হারামির অফিসে আমি চাকরি করব? মরে গেলেও না, না খেয়ে থাকবো এখন থেকে। শোন, মজা করিস না, হাতের কাছে সুযোগ আর তুই জেদ ধরে বসে আছিস। জীবনে কিছু জেদ নিয়ে বসে থাকলে উপরে ওঠা যায় না হানা। তুই আবার যা শান্তর অফিসে, ও তোকে ভালো চাকরি দিয়ে দিবে, তাতে আমার অবস্থার উন্নতি হবে কিছুটা হলেও। না, আমি যাব না। তুই রতনের ভয়ে সকালে বাচ্চাদের পড়াতে পারবি না, বিকালে টিউশনি করাতে পারবি না, তার মানে তুই চাস আমি না খেয়ে মরি? এতদিন নিজে খেটে আমি তোকে খাইয়েছি, আর বুড়ো বয়সে এসে তুই আমার এই দিন দেখাবি? এটা জানলে আমি কত আগেই তোর বাবার সাথেই মরে যেতাম। মা প্লিজ থামো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই যা চাস তাই হবে। ওই শান্তর পা ধরে বসে থাকবো, তাতে যদি তুমি যা চাও তাই হবে। ওই শান্তর পা ধরে বসে থাকবো, তাতে যদি তুমি খুশি থাকো তো ভালো। কথা শেষ করে আহানা বোরকা খুলে ওনা হাতে নিয়ে বেরিয়ে চলে গেল। সন্ধ্যা 6টা বেজে এসেছে। শান্ত অফিস রুম থেকে বের হতেই দেখলো আহানা আসতেছে তেরে। শান্ত হাত গুটিয়ে দাঁড়িয়ে বলল, আবার কি?
তোমার সাথে তো এখন আর কথাই বলতে ইচ্ছে করে না আমার। যাই বলি তা নিয়ে শুরু করে দাও। শুনুন, আমার যথেষ্ট আত্মসম্মান আছে, কিন্তু মায়ের ভরণ পোষণের জন্য বাধ্য হয়ে আমাকে সে আপনার অফিসে আসতে হলো। তাই বলে এই নয় আপনি আমাকে যা না যা তা বলে কথা শোনাবেন। ভুলে যাবেন না আমি আপনার কেউ হই সম্পর্কে, তুমি আমার কিছু হও না। তোমার বাবা আমার বাবার বেস্ট ফ্রেন্ড, এই সূত্র ছাড়া আর কিছু না। চাকরি দিবেন নাকি চলে গিয়ে মাকে বলতাম। তার সো-কল্ড শান্ত আমাকে চাকরি দেয়নি, এক শর্তে দেব। কি? আমার সব কথা শুনতে হবে। আমি এখনই মাকে ফোন করে বলতেছি যে আপনি চাকরি দেওয়ার নাম করে আমাকে কি সব শর্ত দিচ্ছেন। তুমি কেন? আমি ফোন করছি। শান্ত ফোন বের করে আহানার মাকে কল করলো। মা ফোন ধরতেই শান্ত বলল সে আহানাকে জাস্ট বলেছে অফিসের কাজে আহানা যেন তার কথা শোনে। কিন্তু না, আহানা আবারও রাগ দেখাচ্ছে, চাকরি করবে না বলতেছে। আহানা চোখ বড় করে তা বলল, এসব কি উল্টাপাল্টা বলে? আমার মায়ের মাথা খাচ্ছেন আপনি। মা শান্তকে বলল ফোন আহানাকে দিতে। আহানা ফোনটা নিয়ে কানে ধরতেই মা কেঁদে কেঁদে বললেন, তোর জায়গায় আমার একটা ছেলে থাকলে তোর জায়গায় আমার একটা ছেলে থাকলে আর চাকরি করে আমাকে খাওয়াইতো, আর তুই এইটুকু পারতেছিস না আমার জন্য। এসব কি বলতেছো তুমি? 2 বছর ধরে আমি সংসার চালাচ্ছি, আর তুমি আমাকে এখন খোঁটা দিচ্ছ। মা লাইন কেটে দিলেন, আর কিছু বললেন না। আহানা রেগে শান্তর ফোন ওর গায়ে ছুঁড়ে মারলো। আউচ! বসকে কেউ এমন করে মারে? একদম চাকরি খাবো তোমার। বিশ্বাস করেন, আপনার মতো ফালতু লোক আমি আর দুটো দেখিনি। তো দেখো এখন সুবর্ণ সুযোগ। আহানা রেগে মেগে চেয়ার টেনে ধপ করে বসে পড়ল। শান্ত উষাকে ডেকে বলল আহানাকে অফিসের ফর্ম দিয়ে যেতে, আহানা সেটা ফিল আপ করবে। আহানা মাথার চুল টানতেছে, আবার গলা ঘষতেছে। সারাদিন কিছুই খায়নি সে, পাগলের মতো চাকরি খুঁজে গেছে, এমন শরীর খারাপ করছে, গলা জ্বলতেছে। আহানা ফর্ম হাতে নিয়ে টেবিলে মাথা রেখে পূরণ করতেছে। শান্ত দূরে চেয়ার টেনে বসে পায়ের ওপর পা তুলে একটা কর্মচারীকে ডেকে বলল একটা বার্গার আর চা আনতে। আহানার সামনে এসে কর্মচারী বার্গার আর চা রাখলো। শান্ত দূর থেকে বলল, ভেবো না, তোমার প্রতি আমার মায়া আছে। নতুন কর্মচারীদের আমরা এমন করে ওয়েলকাম করি, কিছু খাইয়ে খালি মুখে যেতে দেই না। আহানা ফর্ম একপাশে রেখে গাপুস গুপুস করে পুরো খাবারটা সাবার করে দিয়ে পানি খেয়ে এবার চা খেতে খেতে ফর্ম পূরণ করছে। শান্ত মুচকি হেসে এদিক ওদিক তাকাচ্ছে হাসি থামানোর জন্য। আহানা ফর্মটা পূরণ করে শান্তর হাতে দিয়ে ভ্রু কুচকে চলে যাচ্ছে। এই মেয়ে কি বসকে আসতে যাইতে সালাম দিবা, বুঝছো? সবাই গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এসব বলে, আমিও না হয় ওসব বলবো না। তুমি সালাম দিবা আমাকে। আপনার ডিল ইজ ডিল। চাকরি দেওয়ার আগে বলেছিলাম আমার সব কথা তোমাকে শুনতে হবে। আহানা দাঁতে দাঁত চেপে শান্তর সামনে এসে কিছুক্ষণ চেয়ে থেকে অনেক কষ্টে দাঁত গেলালো, তারপর হেসে দিয়ে বলল, স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।